হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিদ্যার্থী। লাস্ট ক্লাসে আমরা সাইটোপ্লাজম নিয়ে পড়াশোনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা কোষের সবচেয়ে ইম্পর্টেন্ট যে সেল অর্গানেলটা আছে নিউক্লিয়াস, সেটা নিয়ে পড়াশোনা করব। তো আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নিউক্লিয়াস। তো প্রথম নিউক্লিয়াস কে অবজার্ভ করেছিলেন? প্রথম নিউক্লিয়াস অবজার্ভ করেন হচ্ছে রবার্ট ব্রাউন 1831। আমরা নিউক্লিয়াস দেখতে পাই শুধুমাত্র ইউক্যারিওটিক কোষে। প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে আমরা মেমব্রেনলেস নিউক্লিয়াস দেখতে পাই। এটা যদি একটা প্রোক্যারিওটিক সেল হয় তো আমরা দেখতে পাই এর যে জেনেটিক ম্যাটেরিয়াল গুলো আছে লাইক নিউক্লিক অ্যাসিড, সেগুলো কোনো পর্দা দ্বারা আবদ্ধ নেই। তো এই পর্দা দ্বারা আবদ্ধ না থাকা নিউক্লিয়াসকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়য়েড। সো in prokaryotic cell, nucleoid is present instead of nucleus. আর নিউক্লিয়য়েড কি? the membraneless nucleus. নিউক্লিয়াস সুগঠিত ভাবে থাকে না। কিন্তু ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুটো পর্দা দ্বারা আবদ্ধ একটা কোষ অঙ্গাণু বা সেল অর্গানেল, যেটা হচ্ছে ইউক্যারিওটিক কোষের সবচেয়ে বড় কোষ অঙ্গাণু। মোটামুটি সব ইউক্যারিওটিক কোষেই আমরা নিউক্লিয়াস দেখতে পাই, শুধুমাত্র দু একটা ব্যতিক্রম আছে, যেরকম স্তন্যপায়ীদের আরবিসি বা লোহিত রক্তকণিকা ম্যামালিয়ান আরবিসি, সিপ টিউব সেল বা সিপ কোষ ফ্লোয়েমের এবং ট্র্যাকিড এবং ভেসেলস জাইলেম ভেসেলস এর ক্ষেত্রে আমরা নিউক্লিয়াস দেখতে পাই না। কোষের যাবতীয় বিপাকীয় কার্য বা এভরি মেটাবলিক্যাল অ্যাক্টিভিটিস ইজ কন্ট্রোলড বাই দ্য নিউক্লিয়াস। কোষের মধ্যে এই সবচেয়ে বড় যে অঙ্গাণুটা আছে, এরা কি করে? এরা কোষের যাবতীয় কাজকর্মকে নিয়ন্ত্রণ করে। তো আমাদের দেহেও আমাদের মস্তিষ্ক বা মাথা যেরকম হচ্ছে বা ব্রেন যেরকম আমাদের গোটা বডিকে চালনা করে, ঠিক সেম ভাবে কোষের মধ্যে থাকা নিউক্লিয়াস কোষের সমস্ত মেটাবলিক অ্যাক্টিভিটিস বা সমস্ত বিপাকীয় কার্যগুলিকেও কন্ট্রোল করে। তাই জন্য আমরা নিউক্লিয়াসকে বলি হচ্ছে ব্রেন অফ সেল অর ডাইরেক্টর অফ সেল। এবার যদি আমরা নিউক্লিয়াসের স্ট্রাকচার দেখি, তো নিউক্লিয়াসের স্ট্রাকচারের ক্ষেত্রে নিউক্লিয়াস মেইনলি ইট মেড বাই 4 মেইন কম্পোনেন্ট। নর্মালি এটা কোষের সেন্টারে প্রেজেন্ট থাকে এবং এর বাইরের দিকে আমরা, মানে এটা যদি একটা সেল হয়, সেলের ক্ষেত্রে সেলের প্রায় সেন্টারের দিকে অবস্থান করে এবং এর বাইরের দিকে আমরা এসিআর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা আরইআর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লক্ষ্য করতে পারি। এবার কোষের ভেতরের তাহলে স্ট্রাকচারটা কিরকম? প্রথমেই আমরা দেখতে পাই যে এই যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস দুটো পর্দা দ্বারা আবদ্ধ। এই নিউক্লিয়াস পর্দাকে, নিউক্লিয়াসের যে দুটো পর্দা, এটাকে আমরা বলছি হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বা ক্যারিওথিকা। ক্যারিও কথাটার অর্থ হচ্ছে নিউক্লিয়াস। ক্যারিও কথাটা একটা ল্যাটিন ওয়ার্ড ক্যারিওন, তো সেখান থেকে এসেছে। তো এই ক্যারিওথিকা, থিকা মানে হচ্ছে পর্দা। তো নিউক্লিয়াসের যে পর্দা সেটাকে আমরা বলছি হচ্ছে নিউক্লিয় পর্দা, নিউক্লিয়ার মেমব্রেন অর ক্যারিওথিকা অর নিউক্লিয়ার এনভেলপ। তো আমরা দেখতে পাচ্ছি এই যে নিউক্লিয়ার মেমব্রেনটা আছে, এটা কি দুটি পর্দা দ্বারা গঠিত হয়েছে। একটা থাকছে হচ্ছে ভেতরের দিকে, একটা থাকছে বাইরের দিকে। ইট ইজ এ টু লেয়ার্ড মেমব্রেন প্রেজেন্ট অ্যারাউন্ড দ্য নিউক্লিয়ার স্যাপ। ভেতরের দিকে যে জলীয় কোলয়েডীয় পদার্থ আছে সেটাকে আমরা বলছি হচ্ছে নিউক্লিয় স্যাপ। ভেতরের দিকের যে পার্টটা সেটাকে আমরা বলছি হচ্ছে ইনার মেমব্রেন, আর বাইরের দিকের পার্ট যেটা সেটাকে আমরা বলছি হচ্ছে আউটার মেমব্রেন। এবার যদি একটা ইনার মেমব্রেন থাকে, একটা যদি আউটার মেমব্রেন থাকে, তাহলে এর মাঝখানে একটা স্পেস আছে। এই স্পেসটাকে আমরা বলি পেরিনিউক্লিয়ার স্পেস অর পেরিনিউক্লিয়ার সিস্টার্নি। আরো একটা টার্ম হয় পেরিনিউক্লিয়ার সিস্টার্নি। এই নিউক্লিয় পর্দার গায়ে ছোট ছোট ছিদ্র থাকে, যার থ্রুতে কি হয়? যার থ্রুতে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসের সংযোগ স্থাপিত হয়। তো একে আমরা বলছি হচ্ছে নিউক্লিয় পোর বা নিউক্লিয়ার পোর। অসংখ্য নিউক্লিয়ার পোর গোটা নিউক্লিয়াসের চারিদিকে ছড়িয়ে আছে।
এর ভেতরে নিউক্লিয়, তাহলে এর মেন কাজ কি? মেন কাজ এইটাই যে নিউক্লিওপ্লাজম এবং সাইটোপ্লাজম এর মধ্যে সংযোগ স্থাপন করা। এরা কমিউনিকেশনে হেল্প করে কার কার মধ্যে? নিউক্লিওপ্লাজম মানে নিউক্লিয় পর্দার ভেতরে যে কোলোইডীয় সাবস্টেন্সটা আছে এবং নিউক্লিয়াসের বাইরে যে কোলোইডীয় সাবস্টেন্সটা আছে, যেটা সেলের ক্ষেত্রে আমরা আগের দিন পড়েছিলাম, যাকে আমরা বলছি হচ্ছে সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজম নেক্সট পার্ট হচ্ছে নিউক্লিওপ্লাজম। তাহলে নিউক্লিয়ার পর্দার ভেতরে বা নিউক্লিয় মেমব্রেনের ভেতরে আমরা দেখতে পাবো কি? আমরা দেখতে পাবো একটি স্বচ্ছ অর্ধতরল কোলোইডাল সাবস্টেন্স, যেটাকে আমরা বলছি হচ্ছে নিউক্লিওপ্লাজম অর ক্যারিওপ্লাজম। এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে হচ্ছে নিউক্লিওলাস বা নিউক্লিওলি এন্ড তার সঙ্গে সঙ্গে ক্রোমাটিন ফাইবার বা জেনেটিক ম্যাটেরিয়াল। এই ক্রোমাটিন ফাইবারই কিন্তু পরবর্তীতে ক্রোমোজোমে রূপান্তরিত হয়। আর এছাড়া এই নিউক্লিয়াসের মধ্যে আমরা আর কি কি দেখতে পাই? আমরা আরএনএ দেখতে পাই, হিস্টোন প্রোটিন ছাড়াও অন্যান্য প্রোটিনস দেখতে পাই, বিভিন্ন নিউক্লিক অ্যাসিড দেখতে পাচ্ছি, বিভিন্ন বেস পেয়ার্স গুলো দেখতে পাচ্ছি, যেরকম অ্যাডিনিন, গুয়ানিন, এগুলো দেখতে পাচ্ছি। আর তাছাড়া অন্যান্য প্রোটিনস গুলোকেও আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি। তো নেক্সট পার্ট হলো নিউক্লিওলাস। সেলের মধ্যে নিউক্লিয়াসের যে নিউক্লিয়াসটা প্রেজেন্ট আছে, নিউক্লিয়াসের মধ্যে যে ডেন্স স্ফেরিক্যাল শেপটা আমরা দেখতে পাচ্ছি, মানে এই যে ঠিক এই শেপটা, এটাকে আমরা বলছি হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস কি? নিউক্লিওলাস ইজ এ স্ফেরিক্যাল নেকেড। আচ্ছা, নিউক্লিওলাসের কিন্তু কোনো মেমব্রেন থাকে না, এটা একটা মেমব্রেনলেস অবস্থায় থাকে এবং এটা কার মধ্যে থাকে? নিউক্লিয়াসের মধ্যেই থাকে, নিউক্লিয়াসের নিউক্লিওলাসের মধ্যে। এবার যখন মাইক্রোস্কোপের নিচে নিয়ে আমাকে এটাকে অবজার্ভ করতে হয়, তখন আমরা কি কি যে কালারটা দিই, তখন সেই কালারটা এটা ডার্কলি স্টেন্ড হয়, মানে এটা খুব কালারটা খুব বেশি পরিমাণে নেয়। এন্ড ইট ইজ দ্য সাইট অফ ফরমেশন এন্ড স্টোর হাউস অফ আরআরএনএ। তো এর যে মেন ফাংশন নিউক্লিওলাসের মেন ফাংশন হলো ও কি করে? ও আরআরএনএ কে নিজের মধ্যে স্টোর করতে পারে এবং তার উৎপত্তি ঘটাতে পারে, সিনথেসাইজ করতে পারে। তো এর মেন ফাংশনই হচ্ছে সিনথেসাইজ অফ রাইবোজোম। সো আরআরএনএ থেকে আলটিমেটলি রাইবোজোম ফরমেশন হয় এবং যেই রাইবোজোম পরবর্তী সময়ে প্রোটিন তৈরিতে সহায়তা করে। আচ্ছা, নেক্সট যে পার্ট, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট, যেটা নিউক্লিয়াসের মধ্যে প্রেজেন্ট থাকে, সেটাকে আমরা বলছি হচ্ছে ক্রোমাটিন ম্যাটেরিয়ালস। তো ক্রোমাটিন ম্যাটেরিয়ালস বা এটা আরো একটা নাম আছে, দ্যাট ইজ কল্ড নিউক্লিয়ার রেটিকিউলাম। নিউক্লিয়াসের ভেতরে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, তাহলে আমরা কি দেখতে পাবো? অসংখ্য সুতোর মতো পেঁচানো কিছু অংশ দেখতে পাবো। তো এই যে পেঁচানো সুতোর মতো অংশগুলো, এগুলোকেই আমরা বলছি হচ্ছে ক্রোমাটিন ফাইবার। নিউক্লিওপ্লাজমের মধ্যে অবস্থিত নেটওয়ার্ক অফ ফাইন থ্রেডস ইজ নোন অ্যাজ ক্রোমাটিন ফাইবার। এই ক্রোমাটিন ফাইবারগুলি একত্রিত হয়ে যখন জালের মতো অংশ তৈরি করে, তখন তাকে আমরা বলছি হচ্ছে নিউক্লিয়ার রেটিকিউলাম বা নিউক্লিয় জালক। এই যে ক্রোমাটিন ফাইবার আছে, এটা কি হয়? যখন কোষ বিভাজন হয়, যখন আমরা কোষ বিভাজন সম্পর্কে পড়বো, আমরা দেখবো যে কোষ বিভাজনের সময় এই ক্রোমাটিন ফাইবার গুলোই কনডেন্স হয়ে ক্রোমোজোম তৈরি করে। ক্রোমোজোম নামটা প্রথম ওয়াল্ডেয়ার দিয়েছিল 1888-এ। আমরা যখন ক্রোমোজোম সম্পর্কে পড়বো বা আমরা যখন কোষ বিভাজন সম্পর্কে পড়বো, তখন আমরা এগুলো নিয়ে ডিটেলে আলোচনা করবো। এই ক্রোমাটিন ফাইবার তাহলে কি দিয়ে তৈরি হচ্ছে? এটা বেসিক্যালি তৈরি হয় হচ্ছে ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দিয়ে। প্যাকেজিং অফ ডিএনএ বলে একটা পার্ট আছে, যেখানে ডিএনএ ডাবল হেলিক্যাল স্ট্রাকচার কি করে হিস্টোন প্রোটিনের সঙ্গে অ্যাটাচ হয়ে ক্রোমোজোম তৈরি করে, বা এবং পরবর্তীতে কিভাবে ক্রোমোজোম থেকে ক্রোমাটিনে কনভার্ট হয়, সেটা সম্পর্কে আমরা পরে পড়বো। এবং এই ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএটা থাকে, এই ডিএনএ এর মধ্যে আমাদের যাবতীয় বৈশিষ্ট্য, আজকে আমরা যেরকম দেখতে, আমরা আমাদের বিহেভিয়ার কি হবে, সেই সমস্ত কিছু আলটিমেটলি কার মধ্যে স্টোর করা আছে? এই ডিএনএ এর মধ্যে স্টোর করা আছে। আর এই ডিএনএ এরই কিছু স্পেসিফিক পার্টকে আমরা বলি হচ্ছে জিন। এই জিন কি? হেরিডিটারি ইউনিট। মানে এই জিনটা কি হয়? জিন হচ্ছে আমাদের বাবা মার থ্রু থেকে আমাদের মধ্যে আসে, আমাদের থেকে আমাদের পরবর্তী জেনারেশনে যাবে এবং তার থেকে তার পরবর্তী জেনারেশনে যাবে। এই জিনকে আমরা বলি হচ্ছে হেরিডিটারি ইউনিট, বা বাংলাতে এটাকে বলা হয় বংশগতির একক। তাহলে এই হচ্ছে টোটাল 4টা পার্ট যেটা দিয়ে নিউক্লিয়াস গঠিত হচ্ছে। তাই নিউক্লিয়াস কি কি নিয়ে গঠিত হচ্ছে? নিউক্লিয়াসের টোটাল 4টে
পার্ট আছে। প্রথম পার্টটা যেটা বাইরের আউটার মেমব্রেন, যাকে আমরা বলছি হচ্ছে নিউক্লিয় মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপ বা ক্যারিওথিকা, যেটি দুটি পর্দা দিয়ে তৈরি। একটাকে বাইরের দিকের পর্দাটাকে আমরা বলছি আউটার মেমব্রেন, ভেতরের দিকের পর্দাটাকে আমরা বলছি ইনার মেমব্রেন। এবং এই আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেনের মাঝখানে যে স্পেসটা আছে তাকে আমরা বলছি হচ্ছে পেরিনিউক্লিয়ার স্পেস অর পেরিনিউক্লিয়ার সিস্টেম। নিউক্লিয় মেমব্রেনে থাকা ছোট ছোট ছিদ্রকে আমরা বলছি হচ্ছে নিউক্লিয় পোর্স। তার ভেতরে যে জলীয় অংশটা আছে তাকে আমরা বলছি নিউক্লিওপ্লাজম, যেটি বিভিন্ন এনজাইম, প্রোটিন, হিস্টোন, ডিএনএ, নিউক্লিক অ্যাসিড এগুলো নিয়ে তৈরি হচ্ছে। এবার নিউক্লিওপ্লাজমের ভেতরে থাকা ডার্কলি স্টেন যে পার্ট, সেটাকে আমরা বলছি হচ্ছে নিউক্লিওলাস। ইন সিঙ্গুলার ইট ইজ অলসো কল্ড নিউক্লিওলাই। নিউক্লিওলাসের ছাড়াও এর যে পেঁচানো সুতোর মতো অংশগুলো আছে তাকে আমরা বলছি হচ্ছে ক্রোমাটিন ফাইবার। ক্রোমাটিন ফাইবার ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি হচ্ছে। তাহলে এবার আমরা সিম্পলি বুঝে নিলাম যে নিউক্লিয়াসের স্ট্রাকচার কিরকম। তাহলে এবার নিউক্লিয়াসের ফাংশন গুলো কি? নিউক্লিয়াসের যে মেইন ফাংশন, সেলের ভেতরে যাবতীয়, আমি একটু আগে এটা বলেছিলাম যে আমি যখন প্রথমে পড়াচ্ছিলাম তখন আমি বললাম যে সেলের ভেতরে যাবতীয় অ্যাক্টিভিটিসকে আলটিমেটলি কন্ট্রোল কে করে? নিউক্লিয়াসই করে। তো ইট কন্ট্রোল দ্য মেটাবলিজম, সেল মেটাবলিজম এন্ড আদার অ্যাক্টিভিটিস অফ সেল। তাই জন্য আমরা কি বলতাম? তাই জন্য একে আমরা ব্রেন অফ সেল বা ডাইরেক্টর অফ সেলও বলতাম। আমরা প্রথমে এটা পড়েছি। আচ্ছা, এছাড়া সেলের মধ্যে থাকা যে ক্রোমাটিন ফাইবার বা নিউক্লিয়াসের মধ্যে থাকা যে ক্রোমাটিন ফাইবার, সেটা কি করছে? তার মধ্যে প্রেজেন্ট আছে হচ্ছে জেনেটিক্যাল ম্যাটেরিয়াল, যেটা কিসের জন্য রেসপন্সিবল? যেটা আমাদের গ্রোথের জন্য রেসপন্সিবল, ডেভেলপমেন্টের জন্য রেসপন্সিবল, এমনকি আমাদের রিপ্রোডাকশন এবং আমাদের মেটাবলিজম কিরকম হবে বা আমাদের বিহেভিয়ার কিরকম হবে তার জন্য বেসিক্যালি রেসপন্সিবল কে এই জেনেটিক ম্যাটেরিয়ালস গুলো, যা কার মধ্যে আছে? যা সেলের মধ্যে থাকা সেই ক্রোমাটিন, সেলের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে থাকা ক্রোমাটিন ফাইবারের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, আর কি? সেলুলার রিপ্রোডাকশন। যখন আমরা সেলুলার রিপ্রোডাকশন সম্পর্কে পড়বো, সেই সেলুলার রিপ্রোডাকশনেও মেইন যে রোল, সেই মেইন রোলটাও কে করছে? সেটা হচ্ছে নিউক্লিওলাস। আর নিউক্লিয়াস যতক্ষণ না ডিভিশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেল ডিভিশন কমপ্লিট হবে না। সেল ডিভিশনের দুটো পার্ট আছে, আমরা পরে গিয়ে পড়বো। ও মাইটোসিস এন্ড মিওসিস। মাইটোসিসের মধ্যেও ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস বলে দুটো পার্ট থাকে। সাইটোকাইনেসিসকে আমরা সাইটোপ্লাজমের ডিভিশন বলি, কিন্তু সাইটোপ্লাজমের ডিভিশন অনেকটা ইজি। নিউক্লিয়াস যতক্ষণ না প্রপারলি ডিভাইড হচ্ছে, নিউক্লিয় ম্যাটেরিয়াল গুলো যতক্ষণ না পর্যন্ত দুটো সেল ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেলুলার রিপ্রোডাকশন সম্ভব হয় না। আর লাস্ট, এনভায়রনমেন্টের সাথে সাথে যেরকম আমাদের এই নিউক্লিয়াসের ভেতরে থাকা যে ক্রোমাটিন ম্যাটেরিয়ালস গুলো আছে তার উপর যেরকম একটা এনভায়রনমেন্টের এফেক্ট থাকে, সেরকম নিউক্লিয়াসেরও একটা নিজস্ব এফেক্ট থাকে, যা এর ভেতরে থাকা সমস্ত কেমিক্যাল অ্যাক্টিভিটিস গুলোকে আলটিমেটলি কন্ট্রোল করে, এবং যেটায় পরবর্তী সময়ে ইভলিউশন বা অভিব্যক্তির জন্য প্রচন্ড জরুরি একটা ব্যাপার হয়ে থাকে। তো এটাকে আমরা বলছি হচ্ছে ফিউচার অফ দ্য সেল। তো সেলের মধ্যে থাকা নিউক্লিয়াসই আলটিমেটলি একটা সেলের ফিউচারকে ডিটারমাইন করে, যে কি করে সেলটা তৈরি হবে বা কি করে এর সেলের ফিউচারে কি হতে পারে। সো আজকের মতো আমরা ক্লাস এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ক্লাস ভালো লাগছে, এবং যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার ক্লাসেস। নেক্সট ক্লাসে আমরা মাইটোকন্ড্রিয়া নিয়ে পড়াশোনা করব। হোপ ইউ অল দ্য বেস্ট and have a good day.